আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রনি সায়েন্স হোমের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো কোষের প্রকারভেদ নিয়ে। দেখো, পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে। এই বিভিন্ন ধরনের জীবে বিভিন্ন ধরনের কোষ আছে। এখন কথা হচ্ছে, এই যে কোষগুলো আছে, এতগুলো কোষকে আমরা কিভাবে আলাদা আলাদা করে থাকি। যদি দেখা যায় তাহলে দেখবে যে বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে আমরা কোষকে বিভাজিত করে থাকি। যেমন ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষকে বিভক্ত করে থাকি, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে বিভক্ত করে থাকি, কাজের উপর ভিত্তি করেও কোষকে বিভক্ত করে থাকি, এমনকি জীবদেহে অবস্থানের উপর ভিত্তি করেও কোষকে বিভক্ত করা হয়। তো প্রথমে আমরা যদি দেখি যে ক্রোমোজোমের অবস্থান সংখ্যার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। মূলত যে সকল কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। একে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, ছোট হাতের এন দ্বারা হ্যাপ্লয়েড কোষকে প্রকাশ করা হয়। প্রশ্ন হচ্ছে, এই কোষগুলো পাওয়া যায় কোথায়, বা এগুলো কোন ধরনের কোষ? তোমরা ডিম্বাণু বা শুক্রাণু তো সবাই জানো। এখন এই যে ডিম্বাণু বা শুক্রাণু, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ জনন কোষ কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে। এবার যদি চিন্তা করা যায় ডিপ্লয়েড কোষ কি, সাধারণত দুটি হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে যে কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। অর্থাৎ দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকেই বলা হয় ডিপ্লয়েড কোষ। একে 2n দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত মনে রাখতে হবে, উন্নত শ্রেণীর জীবদের দেহকোষে সাধারণত এই উন্নত শ্রেণীর যে জীবকোষগুলো আছে সেগুলো দেহকোষ মূলত তোমার ডিপ্লয়েড হয় বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে। এবার যদি চিন্তা করা যায় যে কাজের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে বিভক্ত করা হয়, তাহলে দেখবে যে কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, আরেকটা হচ্ছে জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এখন এই যে দেহকোষ আছে, আমরা যদি একটু দেহকোষের বৈশিষ্ট্যটা সম্পর্কে জানি তাহলে মনে রাখতে হবে যে যে সকল কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে মূলত দেহকোষ বলা হয়। হ্যাঁ, এবং জনন কোষ হচ্ছে যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলা হয়। এখন যদি দেহকোষের একটু বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি তাহলে দেখবে যে দেহকোষ এরা দেহ গঠনে অংশগ্রহণ করে। হ্যাঁ, দেহকোষ মনে রাখতে হবে যে এরা সব সময় ডিপ্লয়েড হয়, অর্থাৎ দেহকোষের সব সময় দুই সেট ক্রোমোজোম থাকে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এতে দুই সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ এরা ডিপ্লয়েড। মনে রাখতে হবে, দুটি দেহকোষের কখনো মিলন সম্ভব নয়। এখন যদি দেখো যে উদাহরণ হিসেবে কাকে দেওয়া যায়, দেহকোষের উদাহরণ হতে পারে পেশি কোষ, যকৃৎ কোষ, স্নায়ু কোষ ইত্যাদি। আর যদি দেখো, এবার যদি আমরা একটু জনন কোষের বৈশিষ্ট্যে আসি, জনন কোষ মনে রাখতে হবে এরা জনন কাজে অংশগ্রহণ করে। হ্যাঁ, এবং এরা সবসময় ডিপ্লয়েড হয়, দুঃখিত, হ্যাপ্লয়েড হয়। এরা হ্যাপ্লয়েড হয়। এবং মনে রাখতে হবে যে দুটি জনন কোষের মিলনের ফলে জাইগোট তৈরি হয়।
এবং জনন কোষের উদাহরণ কি হতে পারে? ডিম্বাণু হতে পারে, শুক্রাণু হতে পারে। অর্থাৎ তোমার হচ্ছে যেগুলো আমাদের বিভিন্ন ধরনের যে জনন কোষগুলো আছে, সেটা হতে পারে পুং গ্যামেট, সেটা হতে পারে স্ত্রী গ্যামেট। তো যাদের মনে হয় যে এইটা তোমরা তুলে নিতে চাও, তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমরা দেহকোষ এবং জননকোষ সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা জানবো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে বিভক্ত করা হয়। সত্যি কথা বলতে কি তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, হ্যাঁ, যে সাধারণত নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে বিভক্ত করা হয়, যথা একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখন যদি আমরা চিন্তা করি যে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ কি, তোমরা জেনে থাকবে যে এই যে প্রোক্যারিওটিক সেল, এই প্রোক্যারিওটিক শব্দটা আসছে দুটো গ্রিক শব্দ থেকে। হ্যাঁ, একটা হচ্ছে প্রো, যার অর্থ হচ্ছে আদি বা পূর্বের, আরেকটা হচ্ছে ক্যারিয়ন, যার অর্থ নিউক্লিয়াস। তো আমরা তাহলে জানলাম যে প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে পূর্বের নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, অর্থাৎ যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস অনুপস্থিত, এমনকি কোনো আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না, তাদেরকেই বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। এই যে প্রোক্যারিওটিক সেল আছে, এই প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমাদের একটু প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচারটা দেখে আসতে হবে বা গঠনটা দেখতে হবে। তো তোমরা যদি দেখো, তাহলে আমরা যদি দেখি এইভাবে, এটা যদি একটা প্রোক্যারিওটিক সেল হয়, তাহলে দেখতে পাবে যে প্রতিটা আদি কোষে বা প্রোক্যারিওটিক সেলে তোমাদের একটা থকথকে দানাদার জেলির ন্যায় অর্ধস্বচ্ছ পদার্থ বিদ্যমান থাকে, যার নাম সাইটোপ্লাজম। এখন এই যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমকে বেষ্টন করে, আমি আবার রিপিট করছি, সাইটোপ্লাজমকে বেষ্টন করে সজীব অর্ধবেদ্য পাতলা স্থিতিস্থাপক পর্দা বিদ্যমান, যার নাম প্লাজমা মেমব্রেন। এখন এই যে প্লাজমা মেমব্রেন আছে, কোথাও কোথাও আদিকোষের এই প্লাজমা মেমব্রেন কিছুটা ভাঁজ হয়ে এরকম গঠন সৃষ্টি করে, আর এই গঠনের নাম হচ্ছে মেসোসোম। মনে রাখতে হবে, দেখো এই যে মেসোসোম কি কাজ করে, মেসোসোম মূলত তোমার শ্বসনের কাজটা করে থাকে। দেখো একটা যদি প্রকৃত কোষের কথাই চিন্তা করো বা প্রকৃত কোষের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে যে সেখানে একটা মাইটোকন্ড্রিয়া থাকে, যা মূলত কোষের শক্তি উৎপাদন করে। কিন্তু একটা আদি কোষে কিন্তু কোনো প্রকার আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। তো যেহেতু এখানে আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু নেই, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াও নেই, তাহলে এদের শক্তিকে উৎপাদন করে। এদের শক্তি উৎপাদনের সাথে জড়িত মূলত মেসোসোম। এবং কিছু কিছু বিজ্ঞানীর ধারণা যে এই মেসোসোম কিন্তু কোষকে বিভাজিত হতে সাহায্য করে। সাধারণত এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে একটা জড় পদার্থ নির্মিত একটা ভেদ্য পর্দা থাকে, যার নাম সেল ওয়াল। এখন এই যে সেল ওয়াল আছে, এই সেল ওয়ালটা এদের কিন্তু উদ্ভিদের সেল ওয়াল থেকে একটু ভিন্ন। কেন? কারণ হচ্ছে এদের সেল ওয়ালটা হচ্ছে পেপটিডোগ্লাইকান টাইপের।
এখন প্রশ্ন হচ্ছে এই যে পেপটিডোগ্লাইকান আছে, এই পেপটিডোগ্লাইকানটা আসলে কি? মনে রাখতে হবে পেপটিডোগ্লাইকান হচ্ছে একটা কার্বোহাইড্রেটের পলিমার। এই পলিমারটা মূলত তোমার হচ্ছে সুগার এবং অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। হ্যাঁ, যেটা নিয়ে তৃতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে, তোমরা সেখানে নিশ্চয়ই এই বিষয়ে কথা জানতে পারবে। এখন এই যে কোষ প্রাচীর আছে, কিছু কিছু আদি কোষ আছে, এই কিছু কিছু আদি কোষে এই যে কোষ প্রাচীরের বাইরে একটা পাতলা আবরণ সৃষ্টি হয়। এই পাতলা আবরণটার নাম তোমার ক্যাপসুল। হ্যাঁ, এখন একটা জিনিস দেখবা যে বেশ কিছু আদি কোষে, আমি আবার রিপিট করছি, বেশ কিছু আদি কোষে তোমার প্লাজমা মেমব্রেন থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গঠন দেখতে পাওয়া যায়। এগুলোর নাম হচ্ছে পিলি। হ্যাঁ, এখন এরপর যদি দেখো তাহলে বেশ কিছু আদি কোষে, সবগুলো নয়, কিছু কিছু আদি কোষে তুমি এরকম কিছু ফ্লাজেলাও দেখতে পাবা। বিশেষ করে যারা চলতে পারে, যে সকল আদি কোষগুলো চলতে পারে, সেই আদি কোষগুলোতে তোমার এরকম কিছু ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। এখন যদি ভালো করে দেখা যায় তাহলে এদের যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমে মূলত রাইবোজোম নামক একটা কোষীয় অঙ্গাণু থাকে। এই রাইবোজোমের প্রধান কাজ কি? এই রাইবোজোমের প্রধান কাজই কিন্তু হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করা। তাহলে আমরা জানলাম যে এর মধ্যে একটা কোষীয় অঙ্গাণু থাকে যেটা আবরণী বেষ্টিত নয়। এর নাম কি? রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কি? তোমার এরা অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে। প্রতিটা আদি কোষের সাইটোপ্লাজমে মূলত একটা নিউক্লিয়ার বস্তু হিসেবে ডিএনএ বিদ্যমান থাকে। আমরা এই ডিএনএটাকে যদি একটু দেখি, তাহলে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস নেই, তাহলে ডিএনএটা কিভাবে থাকবে? ডিএনএটা একেবারে উন্মুক্ত অবস্থায় থাকবে এবং এখানে কোনো প্রকার হিস্টোন প্রোটিন থাকে না। আমি আবার রিপিট করছি, এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না বা কোনো ক্ষারীয় প্রোটিন থাকে না। তো আমরা জানি যে একটা প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকে এবং এই হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ যুক্ত হয়ে প্রথমে ক্রোম্যাটিন তৈরি করে। এই ক্রোম্যাটিনগুলো কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমের সৃষ্টি করে। কিন্তু যেহেতু আদি কোষে কোনো প্রকার হিস্টোন প্রোটিন থাকে না, তাই আদি কোষে কিন্তু কোনো প্রকার ক্রোমোজোমের সৃষ্টি হয় না। এখন একটা জিনিস দেখো, এই যে এই একটা রিজিয়ন আছে বা এই একটা এলাকা আছে, যে এলাকাটাতে ডিএনএ বিদ্যমান থাকে, তো ওই এলাকাটাকে কিন্তু আমরা বলছি নিউক্লিওয়েড। ঠিক আছে, তো এই যে নিউক্লিওয়েড সম্পর্কে আমরা একটা জেনে নিলাম। তাহলে নিউক্লিওয়েড সম্পর্কে জানলাম এবং একটা আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে জেনে গেলাম। এখন এই যে প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আমরা একটু জানলাম, তাহলে যদি প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যগুলোকে আমরা একবার বলার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে বলবো যে এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস অনুপস্থিত। রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এখন এই রাইবোজোমটা আবার কেমন? মনে রাখতে হবে যে রাইবোজোমটা কিন্তু 70s প্রকৃতির। এক প্রশ্ন হচ্ছে 70s বলতে আমরা আসলে কি বুঝি? এই এস বলতে ভেদবার্গ একক। হ্যাঁ, বিজ্ঞানী ভেদবার্গ যখন রাইবোজোমকে সেডিমেন্ট করেছিলেন, তখন তিনি সেডিমেন্টেশন সহগ বলে একটা জিনিসের উদ্ভাবন করেছিলেন এবং এই যে দুঃখিত, এই সেডিমেন্টেশন সহগ তিনি বের করেছিলেন। তো তার নামানুসারে ওই সেডিমেন্টেশন সহগ বা অধঃক্ষেপণের হারটাকে আমরা এই এস দ্বারা প্রকাশ করে থাকি, যেটা আমরা রাইবোজোম সম্পর্কে যখন ইন্ডিভিজুয়ালি আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এদের কখনো ক্রোমোজোম সৃষ্টি হয় না, অর্থাৎ এদের ডিএনএ উন্মুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এবং
তোমার হচ্ছে এদের প্লাজমা মেমব্রেনে তোমার মেসোজোমের সৃষ্টি হয়, ঠিক আছে। এখন এখানে যে শ্বসনটা সংঘটিত হয় সেই শ্বসনটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে এখানে একটা অ্যানারোবিক রেসপিরেশন বা অবাধ শ্বসন ঘটে থাকে, ঠিক আছে। এখন তবে আরেকটা জিনিস এটি একটু খুব ভালো করে মনে রাখবে যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলোতে কিন্তু এই প্লাজমা মেমব্রেনের একটা আরো ভাঁজ দেখতে পাওয়া যায় যার নাম থাইলাকয়েড। যদিও তোমাদের প্লাস্টিডের মধ্যে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড থাকে, তারপরেও কিছু আদিকোষ আছে যাদের এই মানে প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েডের সৃষ্টি করে। তো কাদের এটা হয়? যারা যে সকল আদিকোষগুলো সালোক সংশ্লেষণটা ঘটাতে পারে। যেমন ধরো সায়ানোব্যাকটেরিয়া আছে, তো সায়ানোব্যাকটেরিয়া তোমরা সবাই শুনেছো সায়ানোব্যাকটেরিয়ার কথা। তো এরা কি আসলে? এদেরকে তোমরা হয়তো শুনে থাকবে যে ব্লু গ্রিন অ্যালগি নামে পরিচিত বা BGA নামে পরিচিত। এছাড়াও এরা সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে, ঠিক আছে। আর এদের উদাহরণ হতে পারে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। তো এই তো গেল হচ্ছে আদিকোষ এবং আদিকোষের স্ট্রাকচারের পাশাপাশি আদিকোষের গঠন। এবার আমরা একটু প্রকৃত কোষ সম্পর্কে জানবো। তবে জানার আগে যদি আমরা একটু প্রকৃত কোষকে দেখার চেষ্টা করি, হ্যাঁ, আমরা এই বৈশিষ্ট্যগুলোকে যদি একটু দেখি যে এরা যখন একটা প্রকৃত কোষের সাথে তুমি একটা আদিকোষের পার্থক্য তৈরি করবা, তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আদিকোষের সাথে প্রকৃত কোষের অনেক পার্থক্য আছে। যেমন ধরো যদি আমরা চিন্তা করি, আমরা প্রকৃত কোষের একটা বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। মনে রাখতে হবে যে প্রকৃত কোষগুলো সবসময় সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এদের বৈশিষ্ট্যটা কেমন আমি আবার রিপিট করছি। এই ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ কাকে বলে এটা একটু জেনে নিতে হবে। এই ইউক্যারিওটিক শব্দটা আসছে দুটো গ্রিক শব্দ থেকে। সেটা হচ্ছে এক, ইউ মানে হচ্ছে গুড বা প্রকৃত বা ভালো। এখন এই যে প্লাস ক্যারিয়ন মানে তো তোমরা সবাই জানো যে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আমরা যদি দেখি তাহলে প্রকৃত কোষ কাদের বলছি? যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে তারাকে বলছি প্রকৃত কোষ। অর্থাৎ এদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস উপস্থিত। এছাড়াও এখানে প্রায় সকল ধরনের আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে, মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে এই যে প্রকৃত কোষগুলো আছে, এই প্রকৃত কোষে কিন্তু তোমার যখন কোষ প্রাচীর থাকে, যেমন যে উদ্ভিদগুলোতে থাকে, সেই উদ্ভিদগুলোর যে কোষ প্রাচীর আছে সেটা কিন্তু পেপটিডো গ্লাইকান টাইপের নয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কারণ ওখানকার বেশিরভাগ কোষ প্রাচীরগুলো সেলুলোজ নির্মিত হয়ে থাকে। এবং আমরা জানি যে এছাড়াও এদের প্রকৃত কোষে কিন্তু কখনো ক্যাপসুল থাকবে না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যদি বলি যে এই যে প্রকৃত কোষগুলো আছে, এই প্রকৃত কোষগুলোতে যে রাইবোজোম থাকে সেখানে কিন্তু 80S রাইবোজোমও থাকে, আবার 70S রাইবোজোমও থাকে। এছাড়াও এখানে তোমার হচ্ছে ক্রোমোজোমের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এদের এই প্রকৃত কোষে তোমার সবাত শোষণ ঘটে এবং এরা মাইটোসিস বা মিওসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে আমরা দুটোর বৈশিষ্ট্য জেনে গেলাম। এখন আমরা আদিকোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে একটা পার্থক্য জানার চেষ্টা করব। দেখো, আদিকোষের এবং প্রকৃত কোষের মধ্যে যদি পার্থক্যের কথা বলো তাহলে দেখবে যে আদিকোষ এর গঠন খুবই সরল, অর্থাৎ এটা জটিল বিবর্জিত হয়, এবং প্রকৃত কোষ অপেক্ষাকৃত জটিল হয়। এবং আদিকোষের গঠন যদি দেখো তাহলে আদিকোষ দেখবা যে এটা দেহের আকার অতি ক্ষুদ্র হয়, এটা 0.5 to 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এবং প্রকৃত কোষ মূলত অপেক্ষাকৃত বড় হয়, এটা 10 to 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এবং তোমার যদি দেখো আদিকোষের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস উপস্থিত থাকে। আমরা জানি আদিকোষের রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এবং প্রকৃত কোষের সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। এবং আদিকোষে দেখবা রাইবোজোম মূলত 70S প্রকৃতির হয়, কিন্তু রাইবোজোম 80S এর মানে দুঃখিত, প্রকৃত কোষে রাইবোজোম মূলত 80S ও 70S প্রকৃতির হয়ে থাকে। মূলত দেখবা যে আদিকোষেরা কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, আর যারা প্রকৃত কোষ আছে বা ইউক্যারিওটিক সেল আছে তারা মিওসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। সাধারণত আদিকোষের ক্ষেত্রে কিন্তু
অবাত শ্বসন ঘটে এবং প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। এবং আদি কোষের উদাহরণ হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে সায়ানোব্যাকটেরিয়া, হতে পারে প্রকৃত কোষের উদাহরণ হতে পারে অ্যামিবা, শৈবাল, ছত্রাক বা যকৃৎ কোষ, পেশি কোষ ইত্যাদি। তো এই যে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে জানলাম, এদের পার্থক্য জানলাম, এখন আমরা একটা প্রকৃত কোষ সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা উদ্ভিদ কোষ সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, উদ্ভিদ কোষ নিয়ে যদি জানতেই হয় তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, যে সকল কোষ মূলত উদ্ভিদ দেহে অবস্থান করে তাদেরকে আমরা উদ্ভিদ কোষ বলে থাকি। তো এই যে উদ্ভিদ কোষ আছে, এই উদ্ভিদ কোষটাকে যদি একটু ভালো করে দেখা যায় তাহলে তোমরা দেখবা সাধারণত প্রতিটা উদ্ভিদ কোষের বাইরের দিকে তুমি দেখবা যে একটা ভেদ্য পর্দা থাকে, যেটা জড় পদার্থ নির্মিত। এই পর্দাটার নাম কিন্তু সেল ওয়াল। তোমরা সবাই জেনে আসছো এটার নাম সেল ওয়াল। এটা কি করে? উদ্ভিদ কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষের আকার আকৃতি দান করে। এবং মনে রাখতে হবে এই যে কোষগুলো আছে, এই যে একটা কোষ প্রাচীর আছে, পাশাপাশি অবস্থিত যখন দুটো কোষ থাকে তখন তাদের মধ্যে কিছু একটা ছোট ছোট ছিদ্র বা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, যেগুলোর নাম ইন্ট্রাসেলুলার গ্যাপ বা আন্তঃকোষীয় ফাঁক। সাধারণত এই যে তোমার হচ্ছে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের নিচে একটা সজীব স্থিতিস্থাপক পর্দা থাকে যার নাম প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এখন এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনের অভ্যন্তরে যে থকথকে দানাদার অর্ধতরল জেলির ন্যায় পদার্থটা বিদ্যমান, সেই জেলির ন্যায় পদার্থটার নাম কিন্তু তোমার সাইটোপ্লাজম। হ্যাঁ, এই যে সাইটোপ্লাজমটা আছে, এখন মনে রাখতে হবে এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অর্গান সেটা হচ্ছে নিউক্লিয়াস। মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের বাইরের দিকে যে একটা পর্দা থাকে তার নাম নিউক্লিয়ার মেমব্রেন। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে কিছুটা ছোট ছোট তোমার হচ্ছে ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর নাম নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। এছাড়াও নিউক্লিয়াসের অভ্যন্তরে থকথকে একটা দানাদার জেলির মতো পদার্থ দেখতে পাওয়া যায় যার নাম তোমার হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন এই যে নিউক্লিওপ্লাজম আছে, আমরা যদি একটু দেখি যে এই যে নিউক্লিওপ্লাজমটা ভেতরের দিকে দেখবা কিছু সূত্রাকার বস্তু দেখতে পাওয়া যায়, প্যাঁচানো সুতার মতো অংশ। এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে একটা গাঢ় স্বচ্ছ বস্তু দেখতে পাওয়া যায় যার নাম নিউক্লিওলাস। এখন আমরা যদি এই পুরোটাকে দেখি তাহলে এটা দেখব, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। এখন এই যে নিউক্লিয়াস ছাড়া এদের সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের কাছাকাছি কিছু কোষীয় অঙ্গাণু থাকে, এদের নাম হচ্ছে গোলগি বডি। এই গোলগি বডিজ। এখন এছাড়াও মনে রাখতে হবে যে এখানে কিছু তোমার রাইবোজোম দেখতে পাওয়া যায় এবং এদের তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আগেই বলেছি যে এখানকার রাইবোজোম গুলো অবশ্যই অবশ্যই এইটিএস প্রকৃতির হয়ে থাকে। এবং এছাড়াও তুমি এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটা উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়।
এখন এই ক্লোরোপ্লাস্ট ছাড়াও এখানে যে শক্তি কেন্দ্র, এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হয়। এছাড়াও এখানে যে শ্বসনের প্রধান কেন্দ্র হিসেবে থাকে মাইটোকন্ড্রিয়া। এখন এই যে মাইটোকন্ড্রিয়াম ছাড়াও এখানে তুমি কিছু দণ্ডাকার বস্তু দেখতে পাবা যার নাম মাইক্রোটিবিউলস। এছাড়াও মনে রাখতে হবে যে এখানে কিছু কোষীয় অঙ্গাণু থাকে যেগুলোর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা দুই ধরনের হতে পারে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়াও এগুলো কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মনে রাখতে হবে যে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম যুক্ত হয়ে থাকে তখন কিন্তু তারা অমসৃণ হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা রাফ অ্যান্ড একটা হচ্ছে স্মুথ। এছাড়াও এখানে লাইসোজোম নামক একটা বিশেষ কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায় যারা জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, তো এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের মোটামুটি স্ট্রাকচার। এবং এছাড়াও এখানে থাকে একটা বড় কোষ গহ্বর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের একটা উদ্ভিদ কোষের গঠন। তো যদি আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কারো কোনো মতামত থাকে বা কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তাহলে তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আশা করি তোমাদের সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।